বিসমিল্লাহির রহমানির রহিম। 12ই মার্চ 2025। আলোচনার বিষয়টা হলো শাহবাগের লাকি এবং আমাদের মব সংস্কৃতি, ইনকলাব মঞ্চ এবং আমাদের ভবিষ্যৎ রাজনীতির এই বিষয়টা নিয়ে মূলত আলোচনা। আজ দুদিন যাবৎ শাহবাগের সেই গণজাগরণ মঞ্চের ছাত্রনেত্রী লাকিকে নিয়ে বেশ হইচই পড়ে যাচ্ছে চারিদিকে। লাকি নাকি আবার শাহবাগ মঞ্চ বা গণজাগরণ মঞ্চকে নাকি সে পুনরুজ্জীবন করতে চায়। এই নিয়ে লাকির বিরুদ্ধে এখন আবার আমরা লেগেছি। লাকি মোটামুটি হারিয়ে গিয়েছিল ইতিহাসের পাতা থেকে। লাকিকে আমরা তুলে এনে, গলির অন্ধকার থেকে তুলে এনে এখন তাকে আমরা সারা বিশ্বে আবার পরিচয় করিয়ে দিচ্ছি। এই লাকি সেই লাকি যে গণজাগরণ মঞ্চের নেতৃত্ব দিয়েছিল। শোনা যায় এই লাকি নাকি গত জুলাই এবং অগাস্ট আন্দোলনে আওয়ামী লীগের পদত্যাগ দাবি করেছিল, শেখ হাসিনার পদত্যাগ দাবি করেছিল। তো নিউজটা এই মুহূর্তে আমার চোখে পড়েনি, তবে আমি বিভিন্ন মাধ্যমে জেনেছি। আসলে মূলত একটা দর্শন কাণ্ডকে কেন্দ্র করে সারা বাংলাদেশ এখন উত্তাল। বাংলাদেশে এই মুহূর্তে মনে হয় যেন আর কোনো কিছু নেই। দর্শনের বিচারটা স্বাভাবিকভাবে যেন চলে এবং দ্রুত চলে, সেই দিকেই আমাদের মনোনিবেশ করা দরকার। কিন্তু এই দর্শনকে কেন্দ্র করে সারা বাংলাদেশের রাজনীতি এখন যেন একটা উলটপালট হয়ে যাচ্ছে। সবাই বিশ্ববিদ্যালয়, কলেজ, সবখানে প্রতিটা জেলাতে, ঢাকা শহরে দর্শনের বিরুদ্ধে স্কুলের ছাত্রছাত্রীরা মিছিল করছে। গণজাগরণ মঞ্চের ব্যানারও এই শাহবাগের লাকি মিছিল করেছে গতকালকে, এবং শোনা যাচ্ছে যে আবার সে 15 তারিখে শাহবাগে অবস্থান নেবে। এটাকে কেন্দ্র করে ইনকলাব মঞ্চ লাকির বিরুদ্ধে নেমেছে, আরও অনেকেই নেমেছে। তাদেরকে প্রতিহত করতে হবে। এখন প্রতিহত কখন করব, লাকিও বা কখন নামে, এইটার দিকে আমাদেরকে ফোকাস দিতে হবে। জাতিসংঘের একজন দূত সম্ভবত আগামীকাল 13ই মার্চ বাংলাদেশে আসবেন। ঠিক তিনি যে মুহূর্তে বাংলাদেশে আসবেন, ঠিক সেই মুহূর্তে পরিকল্পিতভাবে অনেকগুলো ঘটনা ঘটছে এবং আরও ঘটনা ঘটবে। অর্থাৎ জাতিসংঘের যিনি প্রতিনিধি আসবেন, তিনি এসে দেখবেন বাংলাদেশে একটা মবের সংস্কৃতি, বাংলাদেশে কেউ কোনো কথা বলতে পারে না, বাংলাদেশে একটা বিশৃঙ্খল একটা নৈরাজ্য পরিস্থিতি সৃষ্টি হয়েছে। তিনি গিয়ে সে জাতিসংঘে একটা রিপোর্ট পেশ করবেন। এখন যারা নিজেদেরকে আমরা ইমানি শক্তিতে বলিয়ান হয়ে আমরা বলি যে জাতিসংঘের প্রতিনিধি রিপোর্ট দিলেই বা কি, না দিলেই বা কি। ভাই শুনেন, ট্রাম্প আসার পরে কিন্তু অনেকগুলো মার্কিন প্রজেক্ট বন্ধ হয়ে গেছে বাংলাদেশে। বহু পরিবার এখন আর চাকরিহারা। আগামীতে আরও অনেকগুলো এনজিও বন্ধ হয়ে যাবে। যেহেতু বাংলাদেশের যে সমাজ ব্যবস্থায়, রাজনৈতিক কাঠামোতে এনজিও দীর্ঘদিন থেকে একটা জায়গা করে নিয়েছি। এখন যদি আমরা হঠাৎ করে সবগুলো এনজিওকে আমরা বন্ধ করে দিই বা সবগুলো এনজিও যদি বন্ধ হয়ে যায়, আমাদের অর্থনৈতিক অবস্থা কী হবে আমরা কখনো এটা চিন্তা করেছি? আমরা বোধহয় চিন্তা করি না। আমাদের কথা হচ্ছে যে আমি যা বলি আমার কথাই শেষ কথা, আমার দল যা বলে সেই শেষ কথা। গত সপ্তাহে একটা একটা ওড়নার ঘটনাকে কেন্দ্র করে যা ছেলেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চাকরি করে নিম্নপদস্থ একটা কর্মচারী, তাকে পুলিশ গ্রেপ্তার করেছে। সারা রাত তৌহিদি জনতার ব্যানারে একদল হুজুর শাহবাগ থানাতে, সম্ভবত শাহবাগ বা রমনা থানাতে তারা অবস্থান নিয়েছে। পরের দিন এই ছেলেটাকে যখন জামিন দেওয়া হয়েছে, তার বুকে কোরআন শরীফ দিয়ে, তারে মাথায় পাগড়ি পরিয়ে মনে হয় যেন একটা জবরদস্ত আলেম বানানো হয়েছে। যদিও সেই ছেলেটা ইসলামের কতটুকু জানে সেটা আমি জানি না, সে কোরআন শরীফ পড়তে পারে কিনা তাও আমার জানা নেই। তবে তাকে এমনভাবে দস্তরবন্দি কি শব্দ ব্যবহার করা হয় না মাদ্রাসাতে, তাকে সেই ধরনের মনে হয় যেন বোখারি শরীফের একজন সাইকুল হাদিস এমনভাবে তাকে পাগড়ি পরানো হয়েছে। আমরা বাংলাদেশের মুসলমানরা যারা আমরা ভারতকে পছন্দ করি না, কথায় কথায় আমরা যারা ভারতকে সকাল বিকাল গালি না দিলে আমাদের বাত হজম হয় না। আমার কেন জানি মনে হচ্ছে যে আমরা ভারতের ফাঁদে পা দিচ্ছি। ভারত যদি মনে করেন যে বাংলাদেশে একটা বিশৃঙ্খল অবস্থা চায়, সেটাই বাংলাদেশে এখন হচ্ছে। ভারত পরিকল্পিতভাবেও যদি ধরে নেই বাংলাদেশের যত যে এখন নৈরাজ্য চলছে, ধরে নিলাম এখানে ভারতের ইন্ধন আছে, তাহলে এই ভারতের ইন্ধনে আমরা কেন পা দিচ্ছি? আমাদের কথা হলো যে আমরা ভারতের ফাঁদে কেন পা দেব? আমাদের কি সুস্থ মাথায় চিন্তা করতে হবে না যে কখন কোন কাজটা করতে হবে? বর্ষাকালে যে ফসল আপনি বুনবেন সেটা শীতকালে বুনলে হবে না। শীতকালের ফসল রবি শস্য সেটা আপনি বর্ষাকালে বুনলে হবে না, তাহলে কিন্তু ফসল মাঠে মারা যাবে। ঠিক আমরাও যারা বাংলাদেশে এখন ভারত বিরোধী রাজনীতি করি, আমাদেরকে দয়া করে আমাদেরকে চিন্তা ভাবনা করতে হবে যে কখন কোন কাজটা করবে। কথায় কথায় যে মব সংস্কৃতি, লাঠি মিছিল, তৌহিদি জনতার ব্যানারে বিক্ষোভ মিছিল, এগুলো আমাদেরকে বন্ধ করতে হবে। আজকে আমার জেলা লক্ষ্মীপুরে একজন জামাতের নেতা এক হিন্দু হোটেল থেকে
মুসলমান কয়েকজনকে ধরে এনে কেন রোজা থাকেনি, সে লাঠি দিয়ে বা যেভাবে শাসন করছে মনে হয় যেন পুরো মহল্লা তার। একটা লোক রোজা থাকে নাই, তাতে আপনার কি আসছে? আপনি দেখেন যে এই লোকটা রাস্তা দিয়ে হেঁটে হেঁটে রমজানের দিন সিগারেট টানে কিনা, সে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে আইসক্রিম খায় কিনা। এখন একটা লোক রোজা থাকে না, সে থাকতে পারে না, বিভিন্ন কারণে রোজা থাকতে পারে না, তাকে তার যা হবে তার সে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। আমরা যারা রোজা থাকি সে যেন আমাদের রোজদারদের সামনে দিয়ে যেন সে ধূমপান করতে না পারে, আমাদের সামনে দাঁড়িয়ে যেন সে খাওয়া দাওয়া না করে, আমরা দেখবো সেটা। আমরা কি জোর করে একটা লোক যদি রোজা না থাকে তার কি আপনি কি জোর করে পিটাইয়া তাকে রোজা রাখতে পারবেন? জানি না আমাদের ধর্মের কোথাও এরকম কোনো ফতোয়া আছে কি না। মানে সর্বক্ষেত্রে আমরা বাংলাদেশটাকে একটা বিশৃঙ্খল অবস্থায় নিয়ে যাচ্ছি। ঠিক এই এই ঘটনাগুলো জাতিসংঘের প্রতিনিধিকে আশাকে কেন্দ্র করে বোধহয় আমরা এটা হচ্ছি। আবার শোনা যাচ্ছে মার্চের নাকি 25 তারিখে ট্রাম্পের কি একটা সভা হবে। তা আমরা যদি এই ধরনের কাজগুলো করতে থাকি, একবার এক মহিলা গেছে না ট্রাম্পের প্রথম আমলে, কি সাহা এক মহিলা যাইয়া বাংলাদেশে মুসলমানদের বিরুদ্ধে কথা বলে আসছে। এখনও আবার দেখবেন বাংলাদেশ থেকে একদল যাই আবার ট্রাম্পের কাছে যায় নালিশ করে আসবে। একটা পর্যায়ে দেখবেন এইট ফেট সব বন্ধ হয়ে যাবে। লন্ডন থেকে, আমেরিকা থেকে, কানাডা থেকে বহু মুসলমানকে বাংলাদেশে পার করে দেবে। এরা যখন চলে আসবে তখন তো কী অবস্থা হবে আমরা এটা কখনো চিন্তা করেছি? আমাদের কী আছে, আমাদের নিজস্ব রিসোর্স কী আছে? বিদেশ থেকে টাকা আসে, আমাদের ভাই বোনরা টাকা পাঠায়, আমরা দেশটাকে আমরা এগিয়ে নিয়ে যাচ্ছি। যাই হোক, যে কথা বলছিলাম, শাহবাগের লাঠিকে নিয়ে যতটুকু হয়েছে আমার মনে হয় আর বেশি বাড়তে দেওয়া ঠিক নয়। শাহবাগীরা আর শাহবাগে দাঁড়াতে পারবে না, গণজাগরণ মঞ্চ আর দাঁড় করাতে পারবে না। একবার যখন মেলা ভেঙে যায়, সেই মেলাকে আবার সুন্দর করে আয়োজন করা খুব কঠিন ব্যাপার। বাংলাদেশের বর্তমান যে প্রেক্ষাপট, এই প্রেক্ষাপটে আর এই শাহবাগের মেলা আর বসবে না। আমরা যেন এই কথাটাই বুঝি। ধন্যবাদ সবাইকে।